বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করছিলাম ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের যুক্তির প্রাথমিক তথ্য এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারটি নিয়ে। আজ আমরা উক্ত চ্যাপ্টারের অপর আরেকটি টপিক যৌক্তিক যুক্তি এবং ইহার বৈধতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইটস ভ্যালিডিটি। সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব আর্গুমেন্ট বা যুক্তি কী। আমরা সকলেই জানি আর্গুমেন্টের আবিধানিক অর্থ হলো তর্ক বা বিতর্ক। ধরুন আমরা কোনো একটি নির্ধারিত বিষয়ের উপরে একজন অপরজনের সাথে তর্ক বিতর্কে যুক্ত হচ্ছি, সেটাই হলো আর্গুমেন্ট। এবং তর্ক বিতর্ক শেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে দুজনের মধ্যে কার মতামত সঠিক এবং কার মতামত সঠিক নয়, অর্থাৎ কার যুক্তি বা কার তর্কটি বৈধ আর কার তর্কটি অবৈধ, সেটা আমরা বিচার করতে পারি হচ্ছে ওই তর্কের বিষয়বস্তু নিয়ে যেই নেগেটিভ এবং পজিটিভ কথাবার্তা দুজনের মধ্যে হচ্ছে, তাদের কথাবার্তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি কার আর্গুমেন্ট বা যুক্তি বা বিতর্কটি সঠিক বা বৈধ। আজ আমরা লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে কোনো একটি গাণিতিক উক্তির বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের বৈধতা কতটুকু সেটি কিভাবে প্রমাণ করতে হয় তা জানব। আমরা সহজ কথায় বলতে পারি আর্গুমেন্ট হলো কিছু উক্তির নিয়ে গঠিত একটি প্যাসেজ বা একটি সিরিজ। এখন আসুন আমরা একটু পূর্বের ক্লাসের গাণিতিক উক্তির সংজ্ঞার দিকে ফিরে যাই। গাণিতিক উক্তি কি? যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বলে। কোনো একটি বাক্যকে যদি সত্য বা মিথ্যা আমরা ঘোষণা করি সেটি হচ্ছে একটি গাণিতিক উক্তি। আর এই গাণিতিক উক্তি সত্য মিথ্যার নিয়ে যে একটি সিরিজ গঠন হবে তাকে আমরা আর্গুমেন্ট বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মানুষ মরণশীল। এবার লিখলাম আমি একজন মানুষ। দেখুন আমাদের টপিকটা হচ্ছে মানুষ মরণশীল। এখন আমি বললাম আমি একজন মানুষ, আপনি বললেন আপনিও একজন মানুষ। এই যে আপনিও একজন মানুষ, এই যে আমরা মানুষ মরণশীল এই বিষয়টির উপর যুক্তি তর্ক করছি যে আমি একজন মানুষ, আপনিও একজন মানুষ, অর্থাৎ আমরা একটি সিদ্ধান্তে উপনীত হলাম যে কি সুতরাং আমি এবং আপনি কি মরণশীল। আমরা একটি সিদ্ধান্ত উপনীত হলাম আমি এবং আপনি মরণশীল। এই যে কিছু উক্তি নিয়ে যেই একটি প্যাসেজ গঠিত হলো, এটি পুরোটি হলো একটি আর্গুমেন্ট। তাহলে সহজ কথায় বলা যায় যে কি আর্গুমেন্ট হলো এ সিরিজ অফ স্টেটমেন্ট বা স্টেটমেন্ট নিয়ে গঠিত একটি সিরিজ, কিছু স্টেটমেন্ট নিয়ে গঠিত একটি প্যাসেজ বা সিরিজ। এবার আসুন তাহলে আর্গুমেন্ট কাকে বলে। একটি আর্গুমেন্ট বা যুক্তি হলো সসীম সংখ্যক উক্তির প্রতিজ্ঞা বা কল্পনার সংগ্রহ
যা একটি সিদ্ধান্ত উক্তিকে অনুসরণ করে। আর্গুমেন্টের দুটি পার্ট রয়েছে, একটি হলো প্রতিজ্ঞা বা কল্পনা, অপর আরেকটি পার্ট হলো সিদ্ধান্ত। অর্থাৎ একটি আর্গুমেন্ট কিছু সসীম সংখ্যক উক্তির প্রতিজ্ঞা বা কল্পনার সংগ্রহ, যা একটি সিদ্ধান্ত উক্তিকে অনুসরণ করে। দেখুন, এই যে এখানের মধ্যে কিছু উক্তি রয়েছে, এই উদাহরণের মধ্যে কিছু উক্তি আমরা দেখতে পাচ্ছি, উক্তিটি নিয়ে একটি যুক্তি গঠিত হয়েছে। তাহলে সেই সসীম সংখ্যক উক্তির যে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, এগুলো হলো প্রতিজ্ঞা। সুতরাং আমি এবং আপনি মরণশীল, আমি এবং আপনি একজন মানুষের উপর ডিপেন্ড করছে যে কি আমরা মরণশীল, অর্থাৎ মানুষ মরণশীল, যেহেতু আমি এবং আপনি মানুষ হওয়ার কারণে আমরাও কি মরণশীল, অর্থাৎ আমরা একটি সিদ্ধান্তে উপনীত হলাম যে কি আমি এবং আপনি উভয়ই মরণশীল। এবার আসুন আমরা জানার চেষ্টা করব যে প্রতিজ্ঞা কি, প্রতিজ্ঞা বা কল্পনা কি, যাকে আমরা ইংরেজিতে প্রিমিজেস বলবো। তাহলে এই প্রতিজ্ঞা বা কল্পনা বা প্রিমিজেস কি? কতগুলো উক্তির সংগ্রহকে প্রতিজ্ঞা বা কল্পনা বলা হয়, অর্থাৎ গ্রুপ অফ স্টেটমেন্টস, মানে কি উক্তির গ্রুপ বা উক্তির সংগ্রহ। কিছু উক্তির সংগ্রহকে আমরা প্রতিজ্ঞা বা কল্পনা বলি। তাহলে দেখুন, আমরা আবার আগের উদাহরণটিতে যাই। এই যে কিছু উক্তি কিন্তু এখানে সংগ্রহ রয়েছে, আমরা যদি এগুলোকে একটি একটি উক্তি মনে করি, এটি একটি উক্তি, এটি একটি উক্তি, এবং এটি আরেকটি উক্তি, এবং এটি আরেকটি উক্তি, এগুলোর সংগ্রহকেই আমরা বলবো কল্পনা বা প্রতিজ্ঞা। এবার আমরা জানার চেষ্টা করব আর্গুমেন্টের আরেকটি অংশ, যেটি রয়েছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত কাকে বলে? সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত কি, যাকে ইংলিশে আমরা কনক্লুশন বলবো, কনক্লুশন। আসুন, এই সিদ্ধান্তটি কি? প্রদত্ত কল্পনা বা প্রতিজ্ঞা হতে প্রাপ্ত উক্তিকে সিদ্ধান্ত বলে। এই যে প্রদত্ত যে কল্পনা রয়েছে এখানে, তার উপর ভিত্তি করে যে আরেকটি উক্তি গঠিত হলো, সেটিই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ এই প্যাসেজের মধ্যে বা এই আর্গুমেন্টের মধ্যে আমাদের সেই সিদ্ধান্ত কোনটি? আমি এবং আপনি মরণশীল। আশা করি আপনারা আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের দুটি পার্ট, প্রতিজ্ঞা বা কল্পনা এবং সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আর আরেকটি কথা, প্রেমিজেসকে অনেক সময় ইংলিশে হাইপোথেসিসও বলা হয়, হাইপোথেসিস। এখন আমরা আর্গুমেন্ট, আপনাদের সিলেবাস অনুযায়ী দুই প্রকারের আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম আর্গুমেন্টটিকে বলা হয় বৈধ যুক্তি বা ভ্যালিড আর্গুমেন্ট বা বৈধ আর্গুমেন্ট। প্রকারভেদটা হচ্ছে ফ্যালাসি আর্গুমেন্ট বা যুক্তি দোষ বা ইনভ্যালিড আর্গুমেন্টও বলা হয়। আসুন ভ্যালিড আর্গুমেন্ট কি জানার চেষ্টা করি। আমি মনে করে নিলাম P1, P2 আপ টু Pn সসীম সংখ্যক কল্পনা। মনে করে নিলাম
এরা হলো কল্পনা এবং কিউ হলো একটি সিদ্ধান্ত উক্তি। মনে করে নিলাম P1 P2 আপ টু Pn সসীম সংখ্যক কল্পনা উক্তি এবং কিউ হলো একটি সিদ্ধান্ত উক্তি। তাহলে এই যুক্তি বৈধ হবে, তাহলে আর্গুমেন্ট বৈধ হবে যদি এবং কেবল যদি। তাহলে আর্গুমেন্ট বা যুক্তি বৈধ হবে যদি এবং কেবলমাত্র যদি P1 এবং P2 এবং আপ টু এবং Pn ইমপ্লাইস দ্যাট কিউ হয়, অর্থাৎ P1 এবং P2 এবং আপ টু Pn একমুখী শর্তায়ন বা কন্ডিশনাল সিম্বল ইউজ করে কিউ হয়, ইমপ্লাইস কিউ হয়। আপনারা সবাই চিহ্নগুলো চিনেন, যদি চিহ্নগুলো না চিনেন তবে আমাদের বেসিক ডিসকাশন ক্লাসটি করার অনুরোধ রইল। ফ্যালেসি আর্গুমেন্ট বা যুক্তিদোষ কী? যদি কোনো যুক্তি বৈধ না হয় তবে ওই যুক্তিকে যুক্তিদোষ বলা হয়। যদি বৈধ না হয় তবে সেই যুক্তিকে আমরা কি বলবো? যুক্তিদোষ বা ফ্যালাসি আর্গুমেন্ট। আশা করি ভ্যালিড আর্গুমেন্ট এবং ফ্যালাসি আর্গুমেন্ট আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটু পেছনের দিকে যাই, যে দেখে আসি আর্গুমেন্ট জিনিসটা কী ছিল। আমরা কি পড়েছি? আর্গুমেন্ট পড়েছি। আর্গুমেন্টের দুটি পার্ট, প্রিমিসেস বা হাইপোথিসিস বা সিদ্ধান্ত, আরেকটি হলো সিদ্ধান্ত। আর্গুমেন্টের দুটি প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই যে প্রিমিসেস কোনগুলোকে বলা হয়, এই প্রত্যেকটা উক্তি নিয়ে একটি আর্গুমেন্ট গঠিত, আর যেই উক্তিগুলো আমরা কল্পনা করে নিব সেগুলো হচ্ছে আমাদের কল্পনা উক্তি বা প্রিমিসেস বলা হবে, এবং ওই উক্তিগুলোর উপরে আমরা যে একটি সিদ্ধান্তে উপনীত হব তাকে কনক্লুশন উক্তি বা সিদ্ধান্ত উক্তি বলা হবে। সেই কনক্লুশন উক্তি হচ্ছে এটি। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এবার আসুন একটি উদাহরণের মাধ্যমে যা কিছু আলোচনা করেছি তার আরেকটু বিস্তারিতভাবে আলোচনা দিকে যাই। একটি এক্সাম্পল আমরা এখানে দাঁড় করালাম যে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে সফল হবে। তুমি সফল হওনি, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও। দেখুন এখানে যদি এবং এর পরে যে তবে রয়েছে এগুলো হচ্ছে আমাদের কানেকটিভস। আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম কানেকটিভস বা সংযোজক নিয়ে। কানেকটিভস, তুমি সফল হওনি, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও। আসুন আমরা এখানে প্রথম উক্তিটি দেখতে পাচ্ছি যে কানেকটিভসের মাঝখানে দুটি উক্তি দেখতে পাচ্ছি, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও এবং তুমি সফল হবে। তাহলে এই দুটি উক্তিকে আমরা একটু কপি পেস্ট করে এখানে আনার চেষ্টা করি। দেখুন আমরা কপি পেস্ট করে এই দুটি উক্তিকে বা স্টেটমেন্টকে নিয়ে এসেছি। এবার আমরা মনে করে নিব যে এই স্টেটমেন্টটা পি এবং এই স্টেটমেন্টটা হলো কিউ। তাহলে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হবে, এই পুরো স্টেটমেন্টটিকে আমরা সাংকেতিকভাবে লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ। পরবর্তী স্টেটমেন্টে দেওয়া আছে যে তুমি সফল হওনি। তাহলে আমি ওই উক্তিকে কপি পেস্ট করে লেখার চেষ্টা করছি।
তুমি সফল হওনি, তাহলে তুমি সফল হবে সেটির বিপরীত শব্দ হচ্ছে তুমি সফল হওনি, তাই নেগেশন চিহ্ন দিয়ে কিউটা লিখব। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও, তাহলে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও, এই স্টেটমেন্টটাকে আমি কপি পেস্ট করে লিখেছি। তাহলে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, সেটার ঠিক বিপরীতটা হচ্ছে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও, অর্থাৎ পি উক্তির নেগেশন ইউজ হবে। তাহলে পুরো আর্গুমেন্টটিকে আমরা কিভাবে সাংকেতিকভাবে উপস্থাপন করব, খুব ভালো করে লক্ষ্য করবেন। প্রথম স্টেটমেন্টকে আমরা ঠিক এভাবে লিখতে পারি, কারণ যদি এবং তুমি যদি তবে এর জন্য কানেকটিভ ইউজ হয়, একমুখী শর্তায়ন কানেকটিভ সিম্বলটা হচ্ছে এটি। এবার পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি তুমি সফল হওনি, অর্থাৎ নেগেশন কিউ। পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও, তার মানে নেগেশন পি। দেখুন এখানে প্রিমিসেস রয়েছে হচ্ছে নেগেশন কিউ এবং প্রিমিসেস রয়েছে এই দুটি, আর বাকি নেগেশন পি হলো আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ সুতরাং দিয়ে যে বাক্যটা আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও, কেন? কারণ তুমি সফল হওনি। তুমি যদি বুদ্ধিমান ও পরিশ্রমী হতো তাহলে তুমি সফল হতে, কিন্তু সে সফল হয়নি, তাই তার উপর ডিপেন্ড করে আমরা একটি কনক্লুশনে উপনীত হলাম সে বুদ্ধিমান ও পরিশ্রমী নয়, তাই এটি একটি সিদ্ধান্ত উক্তি। এবার আসুন আমরা এই আর্গুমেন্টটিকে সাংকেতিকভাবে প্রকাশ করব। দেখুন প্রথম প্রিমিসকে আমি নিব পি ইমপ্লাইজ কিউ, এটিকে একটি ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ করি, এবং নেগেশন কিউ। আশা করি বুঝতে পারছেন, একটু আগেই আলোচনা করেছিলাম ভ্যালিড আর্গুমেন্ট নিয়ে। তাহলে ভ্যালিড আর্গুমেন্ট বৈধ হবে যদি এবং কেবল যদি এত এবং এত এবং এত, অর্থাৎ প্রিমিসেস মানে কল্পনাগুলো P1 P2 Pn এগুলা কল্পনাগুলো এবং ইমপ্লাইজ সিদ্ধান্তটি কিউ, এই যে ইমপ্লাইজ কিউ, তাহলে এখন আমরা ইউজ করব ইমপ্লাইজ সিদ্ধান্ত উক্তিটি। তাহলে এটিকে একটি আমি পুরো ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ করি। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই পুরো আর্গুমেন্টটি ভ্যালিড হবে কখন? অর্থাৎ বৈধ কখন হবে? যদি এই আর্গুমেন্টটি কি হয়? এই আর্গুমেন্টটি টটোলজি হয়। আমরা মিস করে ফেলেছিলাম টটোলজি শব্দটি আগের পেজের যে ভ্যালিড আর্গুমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা টটোলজি শব্দটি একটু মিস করে ফেলেছিলাম। তাহলে এটি যদি কি হয়? টটোলজি হয়। আর টটোলজি মানে কি? অর্থাৎ সত্যমান অবশ্যই কি হবে? এই আর্গুমেন্টটি সত্যমান টি হবে, মানে সত্য হবে, সবগুলোই সত্য হবে। পরবর্তীতে আমরা আরও একটি উদাহরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার মাধ্যমে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। আসুন এবার আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। নিম্নোক্ত যুক্তির বৈধতা পরীক্ষা করো, যা জাতীয় বিশ্ববিদ্যালয় মেজর 2013 সালে এসছে। কি বলা হচ্ছে? যদি আমার ভাই ক্লাসে প্রথম হয় তবে আমি তাকে একটি ঘড়ি দেব। দেখুন কানেকটিভসগুলো আগে আমাদের সিলেক্ট করা লাগবে। যদি ... তবে, তাহলে সেই কানেকটিভসের জন্য আমার সিম্বল ইউজ হয় এটি। আমার ভাই ক্লাসে প্রথম হয়, এটি একটি উক্তি বা স্টেটমেন্ট। তবের পরে দেওয়া আছে আমি তাকে একটি ঘড়ি দেব, এটিও একটি আলাদা উক্তি। সেই উক্তিদ্বয়কে আমি ধরে নিলাম পি এবং কিউ। পরবর্তী লাইনে
হয় সে ক্লাসে প্রথম হয়েছিল, অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। কানেকটিভস কি? অথবা। অথবার জন্য কানেকটিভ সিম্বল হচ্ছে এটি। সে ক্লাসে প্রথম হয়েছিল, সে ক্লাসে প্রথম হয়েছিল, এই উক্তিটি পি এর সাথে মিলে যায়। অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। দেখুন আরেকটি নতুন উক্তি পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে আমি স্টেশনের বাইরে ছিলাম, তাই আমরা তাকে আর ধরে নিলাম। এবার আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দেইনি। আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দেইনি, এই উক্তিটি আমি তাকে ঘড়ি দেব, এই উক্তির ঠিক বিপরীত। বিপরীতের ক্ষেত্রে নেগেশন চিহ্নটা ইউজ হবে। সুতরাং আমি স্টেশনের বাইরে ছিলাম, আমি স্টেশনের বাইরে ছিলাম, এই যে এই উক্তির সাথে মিলে যায়, উক্তিটি আর ধরে নেওয়া হয়েছিল। এবার দেখুন প্রথম লাইন, যদি আমার ভাই ক্লাসে প্রথম হয়, আমার ভাই ক্লাসে প্রথম হয় পি উক্তি, তবে আমি তাকে একটি ঘড়ি দেব। এই যে আমি তাকে ঘড়ি দেব উক্তি, তাহলে এটি একটি প্রিমিস পেলাম। কিছু উক্তির সংগ্রহকে আমরা জানি, কিছু উক্তির সংগ্রহকে কিন্তু প্রিমাইজেস বলা হয় বা কল্পনা বলা হয়। এবার আসুন পরবর্তী লাইনে, সে ক্লাসে প্রথম হয়েছিল পি উক্তি, অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম। স্টেশনের বাইরে ছিলাম সেটি আর উক্তি, তাহলে পি অথবা আর। পরবর্তী লাইনে, আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দেইনি, এই ঘড়ি দেইনি ঠিক কিউ এর বিপরীত উক্তি, তাহলে সেটি হচ্ছে নেগেশন কিউ। পরবর্তীতে আমরা পাচ্ছি আমাদের সিদ্ধান্ত উক্তি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রেমিসেস বা কল্পনা। পরবর্তীতে আমাদের সুতরাং এরপরে যেই স্টেটমেন্ট আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত উক্তি বা কনক্লুশন। তাহলে সিদ্ধান্ত উক্তি কত? আর। এবার আমরা আসুন আর্গুমেন্টটিকে সাংকেতিক আকারে লেখার চেষ্টা করি। তাহলে প্রথম প্রিমিসেস ছিল পি ইমপ্লাইজ কিউ, এবং পরবর্তীতে ছিল পি অথবা আর, এই দুটিকে আমরা একটি ব্র্যাকেটে সীমাবদ্ধ করলাম। পরবর্তীতে ছিল নেগেশন অফ কিউ, নেগেশন অফ কিউ। এরপর পুরোটি হচ্ছে নেগেশন অফ কিউ, তাহলে এখানে একটি অ্যান্ড চিহ্ন অবশ্যই ইউজ হবে, কারণ আমরা আগে জেনেছি যে ভ্যালিড আর্গুমেন্ট কীভাবে প্রকাশিত হয়। তাহলে এবং নেগেশন অফ কিউ, তাহলে আমরা ব্র্যাকেটটা এখানে ক্লোজ করব। এরপর হচ্ছে আমার সিদ্ধান্ত চলক, তাই ইমপ্লাইজ ইউজ করে সেই সিদ্ধান্ত উক্তিকে, সিদ্ধান্ত চলক নয়, সিদ্ধান্ত উক্তিকে এভাবে লিখব। তাহলে আর্গুমেন্টটিকে সাংকেতিকভাবে প্রকাশ করা হয়ে গিয়েছে। এবার এই আর্গুমেন্টটির বৈধতা যাচাই করব। তাহলে এই আর্গুমেন্টটির বৈধতা যাচাই করার জন্য আমাদেরকে অবশ্যই একটি সত্যক সারণী বা ট্রুথ টেবল বা একটি সত্যতা ছক এঁকে নিতে হবে। তাহলে এই আর্গুমেন্টটির বৈধতা যাচাইয়ের সত্যক সারণী বা সত্যতা ছক নিম্নরূপ। আমরা একটি সত্যক সারণী এঁকে নিব। আসুন আমরা একটি সত্যক সারণী আঁকার চেষ্টা করি। আমরা একটি সত্যক সারণী এঁকে নিয়েছি। দেখুন এখানে আমাদের স্টেটমেন্ট ছিল পি কিউ আর, প্রিমাইজেস ছিল এত 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 এবং এত। একটু আগেই লক্ষ্য করি, দেখুন পি কিউ আর আমাদের মূল উক্তি এবং তার প্রিমাইজেস ছিল তিনটি আলাদা আলাদা। এই যে আলাদা আলাদা তিনটি আমরা বের করে নেব। পরবর্তীতে এই দুটি একসাথে এবং এই পুরোটি একসাথে, এবং পরবর্তীতে আমরা পুরো আর্গুমেন্টটির আমরা সত্যমান বের করব। তাহলে দেখুন পি কিউ আর নেওয়া হয়েছে এবং পি ইমপ্লাইজ কিউ নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা এইটি নিব, পি অথবা আর। এর পরবর্তীতে আমরা এই দুটির
সত্য মান বের করব। এরপর আমরা নিব নেগেশন অফ কিউ। নেগেশন অফ কিউ বের করার পর আমরা পুরোটির মান নির্ণয় করব। দেখুন, নেগেশন অফ কিউ নির্ণয় করার পর আমরা পুরোটির মান নির্ণয় করেছি। পরবর্তীতে আমরা প্রদত্ত যেই পুরো আর্গুমেন্টটি পেয়েছি সেই পুরো আর্গুমেন্টটির সত্য মান আমরা এখানে নির্ণয় করব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে 4-2-1 রুল, কারণ আমরা বলেছিলাম আগেই যে 2n মনে রাখার জন্য তাহলে 2 কিউব অর্থাৎ সারি সংখ্যা হবে 8টি। দেখুন, আমি এখানে 8টি একে একে 8টি সারি গঠন করে নিয়েছি। এবার 4-1 মনে রাখার কারণ হলো, কারণ এখানে টি হবে 4টা এবং ফলস হবে এফ হবে 4টা। 2 মানে হলো টি হবে 2টা, এফ হবে 2টা, আবার টি 2টি, আবার এফ 2টা। আর 1 মানে হলো টি এফ টি এফ টি এফ টি এফ একবার সরি, এটা টি ছিল। এবার আমরা পি ইমপ্লাইজ কিউ নির্ণয় করব। আমরা একমুখী শর্তের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমটা টি এবং পরেরটা এফ হলে ফলাফল এফ পাওয়া যাবে। আমাকে প্রথমে চেক করতে হবে প্রথমটা টি আছে কিনা এবং পরবর্তীটা এফ আছে কিনা। টি আছে বাট এফ নেই, টি আছে বাট এফ নেই, টি আছে এফ আছে সো এফ, টি আছে এফ আছে সো এফ, টি নেই টি নেই টি নেই টি নেই, তাহলে বাকিগুলো অবশ্যই কী হবে, থ্রু হবে। আপনারা সহজেই কিন্তু এভাবে বিষয়টি সলভ করতে পারেন। যদি আপনারা এটি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিও ক্লাসটি দেখার অনুরোধ রইল। এবার একে একে আমরা প্রত্যেকটি কলামের মানগুলো, সত্য মানগুলো নির্ণয় করব। আমরা একে একে প্রত্যেকটি কলামের সত্য মান নির্ণয় করে ফেলেছি। এবার আমাদের সেই প্রদত্ত যে স্টেটমেন্টটি, যেই আর্গুমেন্টটি রয়েছে তার সত্য মান নির্ণয় করব। প্রথমে আমরা এই কলামে যাব, কারণ আমার কাজ হচ্ছে এই কলাম এর সাথে একমুখী শর্তায়ন আর অর্থাৎ এই কলামের। তাহলে প্রথমে যেতে হবে আমার এই কলামে, ঠিক এই কলামে। তাহলে এই দুই কলামের সাথে আমার কাজ, এই যে এই কলাম আর কলাম এবং এই কলাম, এই দুই কলামের সাথে আমার কাজ। দেখুন, একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি প্রথমটা টি হতে হবে, পরেরটা এফ হলে কিন্তু এফ হবে। আমরা এখানে কোথাও টি দেখতে পাচ্ছি না, তো প্রথমে আমরা এই ঘরে যাব, কোথাও টি দেখতে পাচ্ছি না। তাহলে কিন্তু এখানে টি দেখতে পাচ্ছি, কিন্তু আর এর ঘরে কি এফ দেখতে পাচ্ছি না, তাহলে এখানে এফ হবে না, এখানে টি হয়ে যাবে। তাহলে বাকিগুলো তো আমার চেক করার দরকারই নেই, আমরা সোজাই বসিয়ে দেবো যে কি প্রত্যেকটা টি, কারণ প্রথমটা টি এবং পরেরটা এফ হলেই কিন্তু আমরা এফ পাই, অন্যথায় কিন্তু সব টি হবে। তার মানে প্রথমটা যদি টি না হয় আমাদের আর চেক করার দরকারই নেই, তাই আমরা সহজেই বসিয়ে দিলাম যে টি। তাহলে প্রত্যেকটা সত্য মান আমরা কি পেলাম, টি পেলাম। তাহলে আমরা বলতে পারি যে সত্যায়ছক্ষতে এই আর্গুমেন্টটি অর্থাৎ প্রদত্ত নয়, পি ইমপ্লাইজ কিউ এবং পি এবং আর এবং নেগেশন কিউ ইমপ্লাইজ আর আর্গুমেন্টটি টটোলজি। যেহেতু আর্গুমেন্টটি টটোলজি, সুতরাং আর্গুমেন্টটি অবশ্যই কি বৈধ। তাহলে আমরা উক্ত যে প্রদত্ত আর্গুমেন্টটি আমাদের দেওয়া রয়েছে সেই আর্গুমেন্টটি বৈধ। আর আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আর্গুমেন্ট এবং স্টেটমেন্টের মধ্যে তফাৎটা কোথায়। আর্গুমেন্ট হলো যুক্তি, সেই আর্গুমেন্ট হলো কিছু উক্তির সমন্বয়ে গঠিত, অর্থাৎ স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত। আর্গুমেন্ট সত্য বা মিথ্যা হয় না, আর্গুমেন্ট সত্য বা মিথ্যা হতে পারে না। আর্গুমেন্ট বৈধ কি অবৈধ সেভাবেই আর্গুমেন্ট যাচাই করা হয়। আর অন্যদিকে স্টেটমেন্ট সত্য কি মিথ্যা তার উপরেই কিন্তু স্টেটমেন্ট নির্ভর করে। আমরা তা সংজ্ঞা হতেই জানতে পেরেছিলাম। আমি আবারও রিপিট করছি, যুক্তির বৈধতা পরীক্ষা করতে হয়, সত্য বা মিথ্যা নয়। কিন্তু
উক্তির সত্য বা মিথ্যা পরীক্ষা করতে হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।